সমস্ত সরকারের সময় আইনমন্ত্রী হয় উকিল থেকে, যেই ওই চেয়ারে বসে গেলাম আর ওকালতের জীবন আমি ভুলে গেলাম। তাহলে দোষটা কার? আরও শোনেন, স্ট্যাম্প থেকে বছরে কত কালেকশন হয় জানেন? 11,000 কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি থেকে কালেকশন হয় 11,000 কোটি টাকা। আর আপনার বাজেট কত বললেন? দেন, আপনি মামলা করে দেন। আমার স্ট্যাম্প আমার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য খরচ করতে হবে। এই টাকা সরকার অন্য খাতে ব্যয় করতে পারবে না। শোনেন, নিজের পরিবর্তন, 71 ভবন, 2 লিফট, কি মারামারি! এখানে জজ সাহেবের এমন এক ইয়া হয়ে গেল যে আগে প্রথমে ওখানে যেতে পারে তাই মনে হয় প্রধান বিচারপতি হয়ে যাবে। দেখিনি আমরা এইসব দলাদলি? দেখছি না দেখিনি? কিছু লোক গেলে এখনও দেখি চেয়ার থেকে মনে হয় ওনারা লাভ দিয়ে নেমে কি রিলিফ চাই দিয়ে দিব। ঠিক না ভুল? তো এই যে মানসিকতা, এটা কি ওনার বেতনের উপর? ওনার কে বলছে বেতনের চাকরি নিতে? আরে ভাই, আমি একটা গরিব দেশ। আগে জাজ সাহেবরা হতো সব জমিদারের ছেলে পেলে। আপনার যদি না পোষায় আপনি যান না ওখানে, তাহলে আপনি আপনার সততা বিক্রি করে দেবেন? আপনি বলবেন আমার বেতনে আমার হয় না? আমি জজ সাহেব আমার ছেলেকে পড়ার জন্য অমুক উকিল সাহেবের কাছ থেকে আমি কিনে নিলাম, ঠিক আছে এই মামলা জিতাই দেবো, আমার ছেলেকে বার করায় নিয়ে আসো। অমুক সিন্ডিকেটের কাছে আমি জিম্মি হয়ে গেলাম। এর নাম ইমান, এর নাম ইনসাফ। বড় বড় কথা বলি, এটার নামই ছিল বিপ্লব। এখন আমরা কোর্টে যে কোনো জায়গায় বলতে পারি যে আপনি সব নাইনসাফি করেন না। অতীতের কাজ চলবে না। আরও দেখেন, সিন্নাবাবুকে যখন এদেশ থেকে জোর করে তুলে দেওয়া হলো, তিনি করাপ্টেড। আমরা কি সারা দেশ থেকে আইনজীবীরা বের হয়েছিলাম? আমরা তো নিজেরাই দায়ী এই প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার জন্য। যখন ইলেকশন আসে 1 বছরের জন্য, জিজ্ঞাসা করেন আগামী আমাদের জন্য কি করবেন। বলেন জুনিয়র লয়ার যারা আছেন তারা বলেন সিনিয়রদেরকে প্রতি সিনিয়রে 10 জন করে ম্যান্ডেটরি জুনিয়র নিতে হবে, এই বিধান এখানে করেন আপনারা? চান আপনারা? আরে না চাইলে বাচ্চাকে মা দুধ দেয় না। সুতরাং এই যে খালি রাষ্ট্রের উপর দিব তা না, আপনাদের হাতে সেই ক্ষমতাটা ক্ষমতায়ন করেন। যাদেরকে দিলে এইবারে আবার ফিরে আসবে। আমাদের প্রথম পরিচয় লয়ার, আমাদের প্রথম পরিচয় আইনজীবী, কোনো দল না। অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর আমরা বেঞ্চ হোক আর বেঞ্চের বাইরে হোক, আমরা সবাই প্রথমে আইনজীবী। মারামারি হবে কেন? তাহলে আমরা কোন জায়গায় নেমে গেছি? এই বিপ্লবী হচ্ছে তার সামনে, যে না, কেউ কোনো দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। এবং বিপ্লবের মূল স্লোগান কি ছিল? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। আমার বাবার প্র্যাকটিসের বয়স 55 বছর। উনি একটা কথা বলতেন, যা আছে এটা দিয়েই পরিবর্তন সম্ভব। জুলাই আমাদেরকে চেতনা, জুলাই আমাদেরকে কি বলে দিছে? জুলাইকে অন্য দেশে এসে আমাদেরকে সাহায্য করছে না? আমরাই যুদ্ধ করে ভারতের এগেনস্টে, ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে জয়যুক্ত হয়েছি। সো আমি এখন আপনাদেরকে কিছু বলি। আচ্ছা, পৃথিবীর কোনো দেশে আছে মেনশন স্লিপ লাইনে দাঁড়ায় থাকে দিবেন আর আপনি 11টা পর্যন্ত শুনবেন, এই জন্য আপনাকে বেতন দেওয়া হচ্ছে? মেনশন স্লিপ ফিক্সিংয়ের জন্য হোক আর যাই হোক, বাইরে একটা বক্স থাকলো, তার মধ্যে আপনি স্লিপটা দিয়ে চলে যাবেন, পরের দিন লিস্টে আসবে, শেষ তো। এক্সটেনশন কেন? এক্সটেনশন লাগবে? আপনি যখন বেলটা দিচ্ছেন তখন টিল ডিসপোজাল অফ দ্য রুল দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? 1 মাস পর দিছেন। আমার এক মামলায় সেদিন আমি এক জজ সাহেবকে এই জন্য আমার তার সামনে, অবশ্যই আমাদের খুব কথা বলা উচিত, কিন্তু মাঝে মাঝে পারি না আমি, আমার এটা বদভ্যাস আছে। আপনি 1 মাসে দিয়ে কি চান? অপর পক্ষ তো ভাই ভ্যাকেটিংয়ের জন্য কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। আপনি যদি রুল অ্যাবসলিউটের যদি রুল পর্যন্ত এক্সটেনশন দিয়ে দেন, তাহলে আর এক্সটেনশন লাগবে? সপ্তাহে 2টা দিন আপনি এক্সটেনশন, সকালবেলা 10:30টায় বসছেন, 1টা পর্যন্ত খালি এক্সটেনশন শুনে নেমে গেছেন। কথা ঠিক না ভুল বললাম? তো এটা করার জন্য কি বিচার বিভাগের টাকা লাগবে এক্সট্রা? কথা হচ্ছে যা যা এখানে আছে সেটা দিয়ে। যেমন আপনাদেরকে এটা বলি, প্রথম আমি এসে দেখলাম
কোম্পানি কোর্টে, কোম্পানি বেঞ্চ একদম স্লট দিয়ে দিল। আমি জানি ওই সময় আমাকে ওই কোর্টে থাকতে হবে, আমি অন্য কোর্টে চলে যাচ্ছি। এই যে বললেন একটু আগে শিশির সাহেব, 1 নম্বর আইটেম আমি, 2 নম্বর আইটেম আমার, আমি সারাদিন ওই কোর্টে বসে থাকলাম, অন্য কোর্টে যেতে পারলাম না। এটার জন্য কি সরকার কারো দরকার আছে? কারো দরকার আছে না? তাহলে আপনি করতেছেন না কেন? বিচারকের চেয়ারে বসে থেকে বিচারক এই 24-এর পরে কি লাভ হয়েছে সেটা বলে দিচ্ছি। এই 24-এর পরে আমরা দরখাস্ত করতে পারি বিচারকের বিরুদ্ধে, যেটা 24-এর আগে পারিনি। একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। এবং দরখাস্তর ফলে অনেক জাজ সাহেব আজকে গদিতে নাই। তাহলে বিচারকের একটা অ্যাকাউন্টেবিলিটি, যে কোর্ট ছিল না, সে অ্যাকাউন্টেবিলিটিটা আমরা ব্যক্তিগতভাবে অনেকে করছি। তো দায়িত্বটা কার জানেন? বারের নির্বাচনের সময় আপনি যাকে নির্বাচিত করতেছেন, জানেন শামসুল ইসলাম সাহেবের নামে 1 নম্বর হলরুম নাই? 1 নম্বর, তাকে চেনেন? কখনোই আগে আমরাও ছোটবেলায় দেখে আসছি, কোর্টে যাইতাম, মিষ্টি খাওয়াতো। সে কোনোদিন দেখতো না যে ওর বাবা অমুক পার্টির মন্ত্রী, ওর বাবা অমুক পার্টি করে, না। কে খাওয়াতো না খাওয়াতো আমরা জানতামই না। সবার আগে আমাদের পরিচয় ছিল আইনজীবী। বার হচ্ছে যতক্ষণ আপনাদেরকে, আমার এটা ব্যক্তিগত কথা, বার যদি শক্তিশালী না হয় কোনো দিন বিচার বিভাগ স্বাধীনতা পাবে না। বার যদি দলীয়করণ থাকে কোনো দিন পাবে না। বারের প্রেসিডেন্ট সেক্রেটারির কাজটা কি? সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারির কাজটা কি? কাজটা হচ্ছে এই বারটা ভালো মতো চলে। এই যে আমি 3টা কথা বললাম, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনিও তো লয়ার, উনিও তো যাচ্ছেন একই কাজে, তো উনিও করতেছেন। তো উনি কি সবাইকে ডেকে এরকম আলোচনা করে কিভাবে বারটাকে ইফেক্টিভ করা যায়, কোর্টটাকে ইফেক্টিভ করা যায়, সেটা করতে পারেন না? আপনি জুলাই রিভলিউশনটা আপনি তাই করলেন যে তুমি আমাকে ইউ কনভার্টেড ইন্টু অ্যান অপারেসার, আমি তোমাকে সরাই দেব, এটাই করলেন। এটা আপনার ডিউটি আপনি পালন করলেন। তো এই ডিউটিটার এই যে ফাউন্ডেশনটার হলো যে আমরা প্রথম দেখলাম যে একটা ফাউন্ডেশনটার কনস্টিটিউশনাল ফাউন্ডেশনটা আমরা পাচ্ছি যখন মনমত কি রিভলিউশন হলো ইংল্যান্ডে 1685-এ। তখন এটার পরে এরা দেখলো যে না, জাতি যদি একত্র না হয়, তখন উইক পার্টি আর টরি পার্টি তারা যখন বললো যে না, তাহলে এই রোমানাইজ করে ফেলবে, আমরা আর ইংলিশ আর থাকবো না, তখন এটাই বাঁচতে হলে আমাকে একটা ইউনাইটেড হতে হবে। তো এই ইউনাইটেড হলেও বলেই তারা গ্লোরিয়াস রিভলিউশন করতে বলল মাত্র 3 বছর পরে, 88-এ গ্লোরিয়াস রিভলিউশন। তো এর মাঝখানে এই যে লোটা, আমরা লোটার ফাউন্ডেশনটা হলো একটা কনস্টিটিউশনাল থিঙ্কারের মাছ থেকে আমরা পাইলাম এ ট্রিটাইজ অফ 2 গভর্নমেন্টস। ওইটা হচ্ছে 16 এর মধ্যেই লেখা হয়েছে, আগে হয়েছে কিন্তু পাবলিশ হয়েছে দেরিতে, 90-তে হয়েছে। এ ট্রিটাইজ অফ 2 গভর্নমেন্টস। তো উনি কী বললেন, সাবস্টেন্সটা হচ্ছে যে যখনই একটা গভর্নমেন্ট অপ্রেসিভ হয়ে যায় তখন তাকে ডিসক্লোজ করাটা মানুষের অধিকার, ইট ইজ এ রাইট টু রিভলিউশন। আর এটাকে ডিসক্লোজ করে টু রিকনস্টিটিউট এ গভর্নমেন্ট, ফ্রেন্ডলি গভর্নমেন্ট বা তার যে কনভিনিয়েন্ট গভর্নমেন্ট করাটা তার ডিউটি। তো সেই ডিউটিটা রিভলিউশন করলো আমাদের জুলাই রিভলিউশনটা। তো এই যে কনসেপ্টটার মধ্যেই যেমন আমেরিকান যেটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের আপনি এই কথাটাই পাবেন, এক্স্যাক্টলি এই কথাটাই বলছে জেফারসন, যে when a government turns into a oppressive government, it is the people's right to dislodge it and replace it with their government of their own. তার যেটা আশা আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, তার যে ডিমান্ড, সে অনুযায়ী সে একটা আইন করবে। তো আমরা এটার এই যে কনসেপ্টটা আমাদের এখানে বেশ এর মধ্যেই ইট ইজ এ কন্ট্রিবিউশন অফ মিস্টার কী নাম আমাদের, শিশির মনির অ্যান্ড আদার লইয়ার, আমাদের কী নাম না, আরেকজন আছে আমাদের ভুইয়া, না ওই যে কী নাম ভুইয়া, শরীফ ভুইয়া। দে হ্যাভ এস্টাবলিশ দিস প্রিন্সিপল in the latest judgment in the কি নাম যে কেয়ারটেকার গভর্নমেন্টস কেস। সেটা আই এম ভেরি হ্যাপি উইথ দি জাজমেন্ট। তো সে জাজমেন্টটাকে বলছে হ্যাঁ রিভিউড, সেটা ওয়ান্ডারফুল জাজমেন্ট হয়েছে। এবং এটাতে মেন বার হ্যাজ ডান এ হিস্টোরিক্যাল জব সার্ভিস, যে এই যে প্রিন্সিপালটা যেটা বললাম এটা অলমোস্ট এস্টাবলিশ হয়ে গেছে।
এটাতে কী বলছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা ইট ডাজ নট এক্সস্ট উইথ দি অ্যাডপশন অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা হয়ে গেল আমার আর এই পাওয়ার নাই, এটা হবে না। এটা হচ্ছে ইট রিমেইনস উইথ দি পিপল ইট অ্যাজ ডরমেন্ট। আর এটা এই যে ডরমেন্ট ছিল রেজলিউশনটাতেই আমাদেরকে এই সুযোগটা দিল, আমরা এটাকে আবার উই হ্যাভ টেকেন ইট ব্যাক টু আওয়ার সেলফ। এবং আমরা গভর্নমেন্ট যা যা কাজ করলাম অন দি বেসিস অফ দ্যাট লেজিটিমেসি। আমরা আমাদের যে ডরমেন্ট পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কারণেই আমরা এইগুলি করতে পারলাম। এ করতে পারার পরে আমরা এটাকে আরও একটু স্ট্রেংথ দেওয়ার জন্য আমরা গণভোট করলাম। তো গণভোট যে করলাম আমরা, গণভোট এটা হচ্ছে গণভোট, এটা যে ম্যান্ডেটারি, এটা মানুষকে বোঝাবার জন্যে এটা ছোটো ছোটো সেমিনার করতে হবে বা পার্সোনালি আলোচনায় করতে হবে যে এটা ম্যান্ডেটারি, এটি অর্ডিনারি না। এটা এই যে জুলাই রিভলিউশনের কি নাম কেয়ারটেক গভর্নমেন্টের জাজমেন্টে এই কথাটা আছে যে ওই কেয়ারটেকের গভর্নমেন্টের ডিমান্ড যেটা এবং যেটা অ্যাকসেপ্ট হলো, ইট ইজ নট লাইক এনি অর্ডিনারি ল, অর্ডিনারি অ্যামেন্ডমেন্ট যেটা করবেন আপনি সেই আইনটারই ঊর্ধ্বে এটা, এই পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা যেহেতু এস্টাবলিশ অলরেডি হয়ে গেছে এখানে আপনি এটাকে বিচার করতে হবে যে আমি রুলস কি কোর্টে যাব, এই তো জাজমেন্ট হয়ে গেছে অলরেডি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেভার ডাইজ, ইট রিমেইনস উইথ দি পিপল। আর এটাকে আরও স্ট্রেংথেন করার জন্যে আপনি আরও বুঝাইতে পারবেন পাবলিককে। আমেরিকা এই কোয়েশ্চনটা আসছিল যে আমরা এই যে কিছু কিছু রাইট কিনা আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো লিখলাম কনস্টিটিউশনে, এর বাইরে আর কিছু নাই আমাদের। তো একটা ধারণা এরকম প্রভাকাণ্ডা হয়েছিল যে আর বাইরে তো কিছু নাই আমাদের। তখন তারা বাধ্য হয়ে 9th অ্যামেন্ডমেন্টটা আনলো। 9th অ্যামেন্ডমেন্টে বলল যে মেয়ার এনিমারেশন অফ সার্টেন রাইটস ইন দি কনস্টিটিউশন ডাজ নট মিন যে উই ডিনাই আদার রাইটস আদার রাইটস রিটেইনড বাই দ্য পিপল। তো এইটা এস্টাবলিশড হয়ে গেল যে বেয়ার ইজ বর্ন, যেটা বললো তারা, উইথ সার্টেন রাইটস, ইনলিমিটেবল রাইটস উই হ্যাভ, এবং ওইটাকে আমরা কিছু রাইট দেই গভর্নমেন্টকে, আর বাকিগুলি আমাদের থাকে। সেটা থাকে কোথায় থাকে, ওই যে আপনার এটা ডরমেন্ট অবস্থায় থাকে। এই কথাটা প্রথম লিখলেন একজন কমেন্টেটর কনস্টিটিউশনাল, এটা হচ্ছে এম খুলি। আর্লিয়েস্ট কমেন্টারি অন দি কনস্টিটিউশনাল ল হচ্ছে এম খুলি। তো হ্যাঁ, ট্রিটাইজ অন কনস্টিটিউশনাল লিমিটেশনস, বইটার নাম হচ্ছে ট্রিটাইজ অন দি কনস্টিটিউশনাল লিমিটেশনস। কনস্টিটিউশন মানেই হচ্ছে আমি লিমিটেশন দিচ্ছি গভর্নমেন্টকে, এই করবে না, যেই করলো না I will knock down, I will oust this government. We have done it by July Revolution. এখন এই যে জুলাই রিভলিউশনটাকে যদি আমরা এবারে ফ্রাস্ট্রেটেড হতে দেই, তাহলে আমাদের ফিউচারটা খুব ব্লিক, আমাদের কোনো ভরসা থাকবে না। এই যে আপনারা কষ্ট করে আসছেন, এটা কোনো থাকবে না। এই যে বার এবং বেঞ্চ, এইগুলি শক্তিশালী করতে হলে ইউনিটি লাগবে। এটাকে মোটিভেট করতে হবে যে এটা কোনো পার্টির বিষয় নয়, এখানে পলিটিক্স আনা যাবে না। জুলাই রিভলিউশনকে পলিটিসাইজ করা যাবে না। ইট ইজ এ ন্যাশনাল রিভলিউশন। এটাকে আমাদের কাছে এটাকে সম্মান করতে হলে এই যে যারা রক্ত দিল, যারা প্রাণ দিল, যারা